ঝড়ো রাত ছিল। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার গর্জনে গোটা শহরকে ভীত করে রেখেছিল। কিন্তু সেই ভয়ানক সরে এক 10 বছরের ছেলের শ্বাস ঝড়ের চেয়ে বেশি দ্রুত চলছিল। তার নাম ভুবন ছিল। তার পায়ে চপ্পল ছিল না। ধারালো পাথর আর কাঁচের টুকরোগুলো তার তলপেট ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। বৃষ্টির জলে মিশে তার পায়ের রক্ত রাস্তায় এক অস্পষ্ট লাল রেখা তৈরি করছিল। কিন্তু ভুবনকে সেই ব্যথার কোনো অনুভূতি ছিল না। তার মনে শুধু একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছিল, তার মা লক্ষ্মীর উখড়ে যাওয়া শ্বাস। লক্ষ্মী একটা পুরনো ভাঙা হাতগাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল, যেটা ভুবন তার ছোট্ট প্রাণপণে ঠেলছিল। মায়ের শরীর জ্বরে এতটা তপ্ত হয়ে উঠেছিল যে বৃষ্টির ফোঁটাগুলো তাকে ঠান্ডা করতে পারছিল না। ভুবনের হাত ঠান্ডায় কাঁপছিল, কিন্তু সে গাড়ির হ্যান্ডেলটাকে এত জোরে চেপে ধরে রেখেছিল যে তার আঙুলের জোড়গুলো সাদা হয়ে গিয়েছিল। বাস মা, বাস, পৌঁছে গেছি, সে সেখানে ফিসফিস করে বলল, যদিও তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। ভুবন কোনো রকম করে গাড়িটাকে শহরের সবচেয়ে বড় সিটি লাইফ হসপিটালের কাচের দরজার বাইরে থামাল। সে এক মুহূর্তের জন্য তার মায়ের কপাল স্পর্শ করে দেখল সেটা আগুনের ভাটির মতো জ্বলছিল। ভুবনের হৃদয় বসে গেল। সে একটা গভীর শ্বাস নিল, যাতে ভেজা মাটি আর হাসপাতালের ওষুধের গন্ধ মিশেছিল, এবং সমস্ত শক্তি দিয়ে দরজা খুলল। ভিতরের পরিবেশ অন্য দুনিয়ার মতো ছিল। এসির ঠান্ডা তার ভেজা শরীরকে কাঁপিয়ে দিল। মার্বেলের ফ্লোর আয়নার মতো চকচক করছিল, যার ওপর ভুবনের কাদামাখা ছোট পায়ের ছাপ কালো দাগ ফেলে দিয়েছিল। রিসেপশনে বসা নার্স তাকে দেখে নাক সিটকাল। এই ছেলে, কোথায় ঢুকছিস? এটা কোনো ধর্মশালা না, বাইরে যা। নার্সের কণ্ঠে এত তিক্ততা ছিল যে ভুবন সেখানেই থমকে গেল। তার গোটা শরীর থেকে জল ঝরছিল। সে তার ছেঁড়া শার্টটা নিংড়ানোর বৃথা চেষ্টা করল। ম্যাডাম, আমার মা বাইরে আছে, সে শ্বাস নিতে পারছে না, ডাক্তার সাহেবকে ডেকে দিন। ভুবনের কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাতে এক অদ্ভুত জেদ ছিল। প্রথমে ডিপোজিটের টাকা নিয়ে আয়, 500 লাগবে অ্যাডমিশনের। নার্স তার দিকে না তাকিয়ে বলল, এবং তার রেজিস্টারে কিছু লিখতে লাগল। ভুবনের পায়ের তলায় মাটি সরে গেল। 500? সে তো গত দুদিন খাবারও খায়নি। তখন করিডর থেকে এক ডাক্তার আসতে দেখা গেল। ডাক্তার অনিরুদ্ধ। তার গলায় স্টেথোস্কোপ ছিল, এবং তিনি একটা ফাইল গম্ভীরভাবে পড়ছিলেন। ভুবন না ভেবে দৌড়ে গেল এবং ডাক্তার অনিরুদ্ধের পায়ে পড়ে গেল। তার ভেজা এবং নোংরা হাত ডাক্তারের সাদা জুতোয় মাটির দাগ লাগিয়ে দিল। ডাক্তার অনিরুদ্ধ চমকে উঠলেন এবং পিছিয়ে গেলেন। ডাক্তার সাহেব, প্লিজ, আমার মা মরে যাবে। ভুবন চিৎকার করল। তার চোখ থেকে অশ্রু বয়ে গিয়ে গালে লাগা মাটি ধুয়ে দিচ্ছিল। ডাক্তার অনিরুদ্ধ রাগের নিচে তাকালেন। এটা কি অসভ্যতা? সিকিউরিটি? না সাহেব, থামুন। ভুবন তার কোটের কোণা ধরে ফেলল। সময় যেন সেখানেই থেমে গেল। ভুবন তার পকেট থেকে কাঁপতে কাঁপতে হাতে কিছু বার করল, কিছু মুদ্রা এবং একটা ভেজা ভাঁজ করা 10 টাকার নোট। সে সেটা ডাক্তারের দিকে বাড়িয়ে দিল। তার হাত এমন কাঁপছিল যেন ঝড়ে কোনো শুকনো পাতা দুলছে। আমার কাছে টাকা নেই সাহেব। ভুবনের কণ্ঠ ভেঙে গেল, কিন্তু তারপর তার অশ্রুপূর্ণ চোখে এমন এক চমক এলো যা সেখানে উপস্থিত প্রত্যেককে অবাক করল। কিন্তু আমি পরিশ্রম করতে পারি, আমি মিথ্যে বলছি না। সে এক মুহূর্তের জন্য তার শ্বাস থামাল, এবং তারপর সেই কথা বলল যা গোটা করিডোরে নীরবতা ছড়িয়ে দিল। আপনি আমার মায়ের চিকিৎসা করুন, বদলে আমি আগামী 10 বছর এই হাসপাতালে ঝাড়ু পোছা করব। আমি আপনার গাড়ি পরিষ্কার করব, আমি যা বলবেন তা করব। একটাও চাইব না। আমি 10 বছর আপনার গোলাম হয়ে থাকতে প্রস্তুত। শুধু আমার মাকে বাঁচান। ডাক্তার অনিরুদ্ধ তার ভুরু কুচকালেন। তিনি ভুবনের হাতে থাকা সেই ভেজা কাদামাখা 10 টাকার নোট দেখলেন, এবং তারপর তার নির্মল সাদা শার্টের হাতা ঝেড়ে ফেললেন, যেন সেই ছেলের ছায়া থেকেও তাদের নোংরা লাগছে। গোটা করিডোরে নীরবতা ছড়িয়েছিল। শুধু এসির হালকা সাঁই সাঁই শব্দ শোনা যাচ্ছিল। এখানে ড্রামা করো না। ডাক্তার অনিরুদ্ধের কণ্ঠ বরফের মতো ঠান্ডা ছিল। এটা হাসপাতাল, কোনো ফিল্মের সেট না। আর তোমার এই 10 টাকায় তো এখানকার ওপিডির টিকিটও হয় না। 10 বছরের গোলামির কথা ফিল্মে ভালো লাগে, বাস্তবে না। তিনি গার্ডের দিকে তাকালেন এবং তার আঙুল দিয়ে বাইরের পথ দেখালেন। একে বাইরে বার করো, আর সেই গাড়িটাকেও গেটের সামনে থেকে সরাও। অন্য রোগীদের অসুবিধে হচ্ছে। ভুবনের চোখে আশার শেষ শিখা নিভে গেল। এর আগে যে সে কিছু আর বলতে পারে, দুজন ভারী ভরক্কম গার্ড এগিয়ে এলো। একজন ভুবনের পাতলা অপুষ্ট বাহুকে তার কঠিন পঞ্জায় জড়িয়ে ধরল। তার পকড় এতটা কড়া ছিল যে ভুবনকে মনে হলো তার হাড় ভেঙে যাবে।
না, ছেড়ে দিন আমাকে ডাক্তার সাহেব। ভুবন বিরোধিতা করল, তার পা জমিয়ে রাখল, কিন্তু সেই শক্তিশালী গার্ডদের সামনে একটা শুকনো পাতার মতো ছিল। যেই গার্ড তাকে পিছনে টেনে নিল, ভুবন বাঁচার জন্যে ফ্লোর ধরার চেষ্টা করল। তার আঙুলগুলো সেই চকচকে ঠান্ডা মার্বেলের ফ্লোরে ঘষা খেয়ে পিছনে ঘষ্টাতে লাগল। চররররর। তার নখের ফ্লোরে ঘষার শব্দ সেই নীরব করিডরে কোনো চিৎকারের মতো গুঞ্জরিত হল। ফ্লোরে তার আঙুলের নিশানের সাথে রক্তের হালকা রেখাও টেনে গেল। তার পকড় ছুটে গেল। তার চোখ থেকে ডাক্তার অনিরুদ্ধের মুখ অদৃশ্য হয়ে যাচ্ছিল, যিনি এখন তার ফাইলে আবার ব্যস্ত হয়ে উঠেছিলেন। ভগবানের জন্য একবার দেখে নিন, ভুবন চিৎকার করতে লাগল। তার পা হাওয়ায় চলছিল। গার্ডরা তাকে মূল কাঁচের দরজা থেকে বাইরে ঠেলে দিল। সে সোজা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে কাদা ভরা জলে পড়ে গেল। ছপাক! নোংরা জলের ছিটা তার মুখ এবং চোখে চলে গেল। বৃষ্টি এখন আরও তীব্র হয়ে উঠেছে, যেন আকাশ ও তার অসহায়তায় তার রাগ উড়িয়ে দিচ্ছে। ভুবন টলমল করে উঠল। তার হাঁটু ছিলে গিয়েছে এবং রক্ত বইছে, কিন্তু তাকে ব্যথার কোনো সচেতনতা ছিল না। সে পাগলের মতো গাড়ির দিকে দৌড়াল। লক্ষ্মীর একটা হাত এখন গাড়ি থেকে নিচে ঝুলছে। বৃষ্টির ফোঁটাগুলো তার আঙুল থেকে টপকাচ্ছে। সে একদম শান্ত ছিল, বিপজ্জনকভাবে শান্ত। মা! ভুবন তার ঠান্ডা গালে থাপ্পড় দিল। মা, চোখ খোলো, দেখো আমি এসে গেছি। কোনো উত্তর নেই, শুধু মেঘের গর্জন এবং বৃষ্টির শোর। ভুবনের হৃদয় জোরে ধরকাতে লাগল। সে চারদিকে তাকালো, কোনো সাহায্য ছিল না। সে তার সমস্ত প্রাণ দিয়ে, তার ছোট ছোট হাত দিয়ে তার মায়ের ভারী এবং নির্জীব শরীরকে তোলার চেষ্টা করল। আমি তোমাকে ভিতরে নিয়ে যাব, যাই হোক না কেন, সে নিজেকে ফিসফিস করে বলল। সে লক্ষ্মীর কাঁধ ধরে টেনে নিল। তার মুখ লাল হয়ে গেল, ঘাড়ের নাড়ি ফুলে উঠল, দাঁত কিরমির করতে লাগল। তার শ্বাস উখড়ে যাচ্ছিল, কিন্তু মায়ের শরীর ইঞ্চি ভরও হরল না। তার ছোট শরীর উত্তর দিয়ে দিল, এবং সে সেখানেই কাদায় তার মায়ের বুকে মাথা রেখে ফুটফুট করে কাঁদতে লাগল। কেউ তো সাহায্য করো, আমার মা মরছে। তার চিৎকার মেঘের গর্জনে ডুবে গেল। তখন হাসপাতালের পোর্চে দাঁড়ানো একটা আলিশান কালো মার্সিডিজ গাড়ির পিছনের কাঁচ ধীরে ধীরে নিচে সরে গেল। গাড়ির ভিতরে বসা এক বয়স্ক ব্যক্তি এসব দেখেছিলেন। তার মুখে একটা গম্ভীর এবং ব্যথা ভরা ভাব ছিল, যেন এই দৃশ্য তার হৃদয়ের কোনো পুরনো ক্ষতকে খোঁচা দিয়েছে। কালো মার্সিডিজের দরজা খুলল। ড্রাইভার তুরন্ত ছাতা নিয়ে বাইরে দৌড়াল। সাহেব, আপনি ভিজে যাবেন, বাইরে অনেক কাদা আছে। কিন্তু সেই বয়স্ক ব্যক্তি ড্রাইভারের কথা অশ্রুত করে দিলেন। তিনি তার দামি চামড়ার জুতো সোজা সেই কাদায় নামিয়ে দিলেন, যেখানে ভুবন তার মায়ের সাথে লেপ্টে কাঁদছিল। সেই বয়স্কের নাম শেঠ দীনানাথ ছিল, যিনি শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত দানবীরদের মধ্যে একজন ছিলেন। তার সাদা কুর্তায় বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, কিন্তু তার নজর শুধু ভুবনের উপর আটকে ছিল। তিনি ঝুঁকে তার কাপা হাত ভুবনের কাঁধে রাখলেন। ভুবন ভয়ে মাথা তুলল। তাকে মনে হল হয়তো গার্ড তাকে মারতে ফিরে এসেছে। সে তার বাহু তার মায়ের মুখের সামনে করে দিল, যেন তাদের বাঁচানোর চেষ্টা করছে। না, মারো না, আমরা চলে যাব, সে শিকিয়ে বলল। শেঠ দীনানাথের চোখে আর্দ্রতা ভেসে উঠল। তিনি তার শাল খুলে ভুবনের কাপা কাঁধে জড়িয়ে দিলেন। সেই শালের উষ্ণতা ভুবনের জন্য কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। উঠো বেটা। দীনানাথের কণ্ঠ ভারী এবং রোবদার ছিল, কিন্তু তাতে বাবার মতো নরমতাও ছিল। তোমার মাকে কিছু হবে না। তিনি মাথা তুলে হাসপাতালের গেটে দাঁড়ানো সেই দাঁড়দের দিকে তাকালেন, যারা তামাশা দেখছিল। দাঁড়িয়ে কি দেখছ, মূর্তির মতো? দীনানাথের কণ্ঠ বিদ্যুতের কড়কের চেয়েও জোরে গুঞ্জরিত হল। স্ট্রেচার নিয়ে এসো, এক্ষুনি। গার্ডরা যেই তার কণ্ঠ চিনল, তাদের হুশ উড়ে গেল। আরে, এ তো ট্রাস্টি সাহেব! এক গার্ড চিৎকার করল। যে গার্ডরা কয়েক মুহূর্ত আগে ভুবনকে পশুর মতো ঘষ্টাচ্ছিল, এখন তারাই পাগলের মতো ভিতরে দৌড়াল। চাকার গর্জনের সাথে স্ট্রেচার বাইরে এলো। লক্ষ্মীর নির্জীব শরীরকে যখন স্ট্রেচারে রাখা হল, তখন ভুবন স্ট্রেচারের পা ধরে ফেলল। সে তাকে ছাড়তে প্রস্তুত ছিল না। আমিও সাথে যাব। কাফিলা ভিতরে ঢুকল। রিসেপশনের নীরবতা এখন দৌড়াদৌড়িতে বদলে গেছে। ডাক্তার অনিরুদ্ধ, যিনি এখনও তার কফির চুমুক নিচ্ছিলেন, শোর শুনে বাইরে বেরোলেন। কি তামাশা, আমি বলেছিলাম না? তার কথা গলায় আটকে গেল যখন তিনি শেঠ দীনানাথকে ভেজা কাপড়ে সেই নোংরা ছেলের হাত ধরে আসতে দেখলেন। ডাক্তার অনিরুদ্ধের হাত থেকে কফির মগ ছুটে ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। বাদামি রঙের তরল সেই সাদা ফ্লোরে ছড়িয়ে গেল, ঠিক যেমন ডাক্তারের মুখে ভয় ছড়িয়ে গেল। শেঠ দীনানাথ ধীরে ধীরে চলতে চলতে ডাক্তার অনিরুদ্ধের কাছে পৌঁছলেন। তার ভেজা জুতোয় ছপ ছপ শব্দ গোটা করিডরে গুঞ্জরিত হচ্ছিল। ডাক্তার অনিরুদ্ধের শ্বাস আটকে গেল। দীনানাথ তার পকেট থেকে একটা চেক বুক বার করলেন।
বৃষ্টির জলের একটা ফোঁটা তার নাক থেকে টপকে চেকবুকের কাভারে পড়ল। তিনি খুব শান্তভাবে চোখ না ঝাঁপিয়ে ডাক্তার অনিরুদ্ধের চোখে তাকালেন। তার হাত একটা খালি চেক ছিঁড়ল। সেই কাগজের ছেঁড়ার শব্দ সেই নীরবতায় কোনো বোমার বিস্ফোরণের মতো লাগল। তিনি সেই খালি চেক ডাক্তারের কোটের পকেটে গুজে দিলেন। চিকিৎসা শুরু করো ডাক্তার। দীনানাথ অত্যন্ত ধীর কিন্তু বিপজ্জনক কণ্ঠে বললেন, টাকা যতটা ভরতে হয় ভরে নিও, কিন্তু যদি এই ছেলের মাকে একটা আঁচড়ও লাগে তাহলে এই হাসপাতাল কাল সকালে সূর্য দেখবে না। ডাক্তার অনিরুদ্ধের গলা শুকিয়ে গেল। তিনি শুধু মাথা নাড়লেন। লক্ষ্মীকে তুরন্ত আইসিইউর দিকে নিয়ে যাওয়া হল। লাল বাতি জ্বলে উঠল। ভুবন আইসিইউর বন্ধ দরজার বাইরে কাঁচে আটকে দাঁড়িয়েছিল। তার শ্বাস কাঁচে ভাব তৈরি করছিল। সেঠ দীনানাথ তার পাশে বেঞ্চে বসে গেলেন। তুমি বলেছিলে তুমি 10 বছর গোলামি করবে? দীনানাথ জিজ্ঞাসা করলেন। ভুবন পিছনে ফিরে তাদের দেখল। তার চোখে এখনও সেই সংকল্প ছিল। হ্যাঁ সাহেব, আমি আমার জবানের পাক্কা। আমার মা বেঁচে যাক, তারপর আপনি যা বলবেন আমি করব। দীনানাথ একটা গভীর শ্বাস নিলেন এবং তার ভেজা পাগড়ি খুললেন। তোমাকে গোলামি করার দরকার নেই বেটা, কিন্তু আমার একটা সওদা মঞ্জুর। শেঠ দীনানাথ তার পকেট থেকে একটা সাদা রুমাল বার করলেন। তিনি ঝুঁকে ভুবনের গালে লাগা কাদা ধীরে পোছালেন। সেই রুমাল, যা হয়তো রেশমের ছিল, এখন ময়লা হয়ে গেছে, কিন্তু দীনানাথকে এর রত্তি ভরও চিন্তা ছিল না। সওদা এটা। দীনানাথ ভুবনের চোখে সোজা তাকিয়ে বললেন যে তুমি আগামী 10 বছর গোলামি করবে, কিন্তু আমার না, তোমার বইয়ের। ভুবনের চোখ অবাক হয়ে ছড়িয়ে গেল। তাকে বোঝা যাচ্ছিল না যে এই বয়স্ক কি বলছে। দীনানাথ ভুবনের দুটো ছোট খসখসে হাত তার হাতের তালুতে নিলেন। সেই হাতে জায়গায় জায়গায় ফোসকা পড়েছিল। এই হাত ঝাড়ু ধরার জন্য তৈরি হয়নি বেটা। এই হাতে সেই রেখা আছে যা অন্যদের ভাগ্য বদলাতে পারে। আমি তোমার চোখে সেই আগুন দেখেছি যা আমি বছর আগে নিজের মধ্যে দেখেছিলাম। তিনি আইসিইউর দরজার দিকে ইশারা করলেন। আজ তোমার মা অসহায়, কারণ তোমার কাছে টাকা নেই, শক্তি নেই। যদি তুমি চাও যে আবার কোনো মাকে তার ছেলের সামনে প্রাণ না ছাড়তে হয়, তাহলে তোমাকে ডাক্তার হতে হবে, এই হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার। ভুবনের গলা আটকে গেল। কিন্তু পড়াশোনা, টাকা, ওটা আমার দায়িত্ব, দীনানাথ দৃঢ়তায় বললেন। কিন্তু আমার একটা শর্ত আছে। যেদিন তুমি ডাক্তার হবে সেদিন তোমাকে তোমার ঋণ শোধ করতে হবে, টাকায় না, সেবায়। কি মঞ্জুর? ভুবন এক মুহূর্তের জন্য ভাবল। সে আইসিইউর দরজা দেখল, তারপর তার ছেঁড়া শার্ট, আর শেষে সেই ফেরেশতাকে যিনি তার সামনে বসেছিলেন। সে ধীরে মাথা নাড়ল। মঞ্জুর বাবুজি। তখন আইসিইউর দরজা খুলল। একটা ঠান্ডা হাওয়ার ঝোঁক বাইরে এলো। ডাক্তার অনিরুদ্ধ বাইরে বেরোলেন। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল এবং তিনি তার মাস্ক নিচে টেনে নিলেন। তার নজর দীনানাথের সাথে মিলতে এড়িয়ে যাচ্ছিল। সে বিপদ থেকে বাইরে। ডাক্তার অনিরুদ্ধ ধীর কণ্ঠে বললেন, জ্বর কমছে, তাকে চেতনায় আসতে একটু সময় লাগবে, কিন্তু সে বেঁচে যাবে। ভুবনের পায়ে যেন প্রাণ ফিরে এলো। সে খুশিতে লাফাতে চাইছিল, কিন্তু সে নিজেকে থামালো এবং দীনানাথের পা ছুল। দীনানাথ তাকে তুলে গলে লাগালেন। সেই গলে মিলনে এক নতুন ভবিষ্যতের ভিত্তি রাখা হচ্ছিল। ডাক্তার অনিরুদ্ধ এই দৃশ্য দেখছিলেন। তাদের তার হার অনুভব হচ্ছিল, কিন্তু তাদের জানা ছিল না যে এটা তো শুরু। সময়, যা কখনো ভুবনের জন্য থেমে থাকা অনুভব হতো, এখন পাখা লাগিয়ে উড়তে লাগল। দিন সপ্তাহে বদলে সপ্তাহ মাসে এবং মাস বছরে। দীনানাথ তার প্রতিশ্রুতি পালন করলেন। ভুবনকে শহরের সবচেয়ে ভালো স্কুল এবং তারপর মেডিকেল কলেজে ভর্তি করা হলো। সেই ছেলে যে কখনো আবর্জনা কুড়াত, এখন রাত রাত ভর বইয়ে মাথা খরচ করতে লাগল। দীনানাথের ছায়া সবসময় তার উপর ছিল, কিন্তু তিনি কখনো তাকে ঐশ্বর্যের অভ্যাস করাননি। ভুবনের তপস্যা চলতে লাগল। তার টেবিলে সবসময় সেই পুরনো কাদামাখা 10 টাকার নোট ফ্রেমে ভাঁজ করে রাখা থাকত, সেই রাতের স্মৃতি মনে করানোর জন্যে। এবং তারপর ঠিক 10 বছর পর, সেই তারিখ, সেই বৃষ্টির রাত, সিটি লাইফ হসপিটালের বাইরে একটা লম্বা কালো এবং চকচকে গাড়ি এসে থামল। কিন্তু এবার গাড়ির দরজা খোলার জন্যে গার্ড দৌড়ল। গাড়ি থেকে এক যুবক বাইরে বেরোল, কদ লম্বা, মুখে তেজ এবং চোখে সেই পুরনো জেদ। সে একটা গভীর নীল স্যুট পরেছিল এবং গলায় একটা স্টেথোস্কোপ চকচক করছিল। এটা ডাক্তার ভুবন ছিল। ডাক্তার ভুবনের ইটালিয়ান চামড়ার জুতোয় টকটক শব্দ সেই শান্ত করিডোরে এক লয়বদ্ধ সঙ্গীতের মতো গুঞ্জরিত হতে লাগল। এটা সেই করিডর ছিল যেখানে 10 বছর আগে তাকে পশুর মতো ঘষ্টানো হয়েছিল।
আজ এখানে রেড কার্পেট তো ছড়ানো ছিল না, কিন্তু সেখানে উপস্থিত প্রত্যেক স্টাফ মেম্বারের ঝুঁকে যাওয়া নজর এবং গুড মর্নিং স্যারের গুঞ্জন কোনো রাজকীয় স্বাগতের চেয়ে কম ছিল না। হাওয়ায় সেই পুরনো ফিনাইলের গন্ধ ছিল। কিন্তু আজ সেটা ভুবনকে ভয় দেখাচ্ছিল না, বরং তাকে তার জয়ের অনুভূতি দিচ্ছিল। রিসেপশনে একটা নতুন মেয়ে বসেছিল, কিন্তু পরিবেশ সেই পুরনো ছিল এবং দুর্ভাগ্যবশত কিছু লোকও বদলায়নি। একটু দূরে ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে ডাক্তার অনিরুদ্ধ দাঁড়িয়েছিলেন। তার চুল এখন সাদা হয়ে গেছে, কোমর একটু ঝুঁকে গেছে এবং চোখের নিচে কালো বৃত্ত ছিল, কিন্তু তার অহংকার এখনও সেই উচ্চতায় ছিল। তিনি একটা ছেঁড়া পুরনো কাপড় পরা কাঁদতে থাকা বাবার ওপর চিৎকার করছিলেন, আরে কতবার বলেছি এখানে খয়রাত বাটা হচ্ছে না, বেড খালি নেই, সরকারি হাসপাতাল যাও। অনিরুদ্ধ ফাইলটা সেই গরিব লোকের মুখে মারার অন্দাজে ফিরিয়ে দিলেন। ফাইলের পাতাগুলো হাওয়ায় ছড়িয়ে গেল। ভুবনের পদক্ষেপ হঠাৎ থেমে গেল। অতীতের একটা ঝোঁক তাকে ছুঁয়ে চলে গেল। তাকে সেই অসহায় বাবায় তার শৈশব এবং সেই ছড়ানো ফাইলে তার মায়ের ভাঙা শ্বাস দেখা গেল। তার চোয়াল টান হয়ে গেল। সে তার দামি ঘড়ির দিকে তাকাল এবং তারপর ধীরে ধীরে ডাক্তার অনিরুদ্ধের দিকে এগোল। ডাক্তার অনিরুদ্ধ! একটা ভারী গম্ভীর এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠ অনিরুদ্ধকে অবাক করল। অনিরুদ্ধ টেনে পিছনে ফিরলেন। এখন কে? কি তার শব্দ গলাই আটকে গেল। তার সামনে ৬ ফুট লম্বা এক প্রভাবশালী ব্যক্তিত্বের যুবক দাঁড়িয়েছিল, যার চোখে সমুদ্রের মতো গভীরতা এবং আগ্নেয়গিরির মতো তাপ দুটোই ছিল। আপনি? অনিরুদ্ধ তার চোখ কুঁচকে চেনার চেষ্টা করতে, কিন্তু চিনতে পারলেন না। ভুবন একটা শব্দও বলল না। সে ধীরে তার বাঁ হাত সামনে বাড়াল। তার কবজিতে বাঁধা রোলেক্স ঘড়ির সেকেন্ডের সুই টিকটিক করে এগোচ্ছে। সে তার কোটের পকেট থেকে একটা সোনার পেন বার করল। হাসপাতালের টিউবলাইটের আলো সেই পেনের সোনালি ক্লিপে চকচক করে উঠল। সে ঝুঁকে ফ্লোরে ছড়ানো কাগজগুলোর মধ্যে একটা তুলল। কাগজের খড়খড় শব্দ সেই উত্তেজনাপূর্ণ নীরবতায় খুব জোরে শোনা গেল। ভুবন কাগজটা তার হাতের তালুতে সোজা করল। সে পেনের ঢাকনা খুলল। একটা হালকা ক্লিক শব্দ হল। সে খুব সুন্দরভাবে হাত না কাঁপিয়ে কাগজের কোণে সই করল। কালি কাগজে ছড়িয়ে অ্যাডমিটেড অ্যাডমিটেড শব্দে বদলে গেল। ভুবন সেই কাগজ ডাক্তার অনিরুদ্ধের হাতে দিল। অনিরুদ্ধের হাত নিজেই ওপরে উঠে গেল, যেন কোনো সম্মোহনে। এই রোগীর চিকিৎসা এক্ষুনি শুরু হবে, ডাক্তার অনিরুদ্ধ, ভুবন বলল, এবং ভিআইপি ওয়ার্ডে এর সমস্ত খরচ আমার অ্যাকাউন্টে যাবে। অনিরুদ্ধ অবাক হয়ে গেলেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। তোমার সাহস কি করে হলো? তুমি কে আমার ইউনিটে হস্তক্ষেপ করার? সিকিউরিটি! তখন লিফটের দরজা খুলল এবং শেঠ দীনানাথের হুইল চেয়ার বাইরে এলো। তিনি এখন খুব বুড়ো হয়ে গেছেন। অক্সিজেন পাইপ তার নাকে লাগানো ছিল, কিন্তু তার চোখের চমক সেখানেই ছিল। তার পিছনে হাসপাতালের ডিরেক্টরদের গোটা টিম ছিল। চিৎকার বন্ধ করো অনিরুদ্ধ! দীনানাথের দুর্বল কিন্তু স্পষ্ট কণ্ঠ গুঞ্জিত হল। সিকিউরিটি ডাকার দরকার নেই, কারণ যাকে তুমি বাইরে বার করার ভাবছ। দীনানাথ গর্বে ভুবনের দিকে ইশারা করলেন। সে এখন এই হাসপাতালের নতুন মালিক। মিলো, দুনিয়ার মশহুর কার্ডিওলজিস্ট এবং সিটি লাইফ হসপিটালের নতুন চেয়ারম্যান ডাক্তার ভুবনের সাথে। অনিরুদ্ধের হাত থেকে সেই কাগজ ছুটে পড়ে গেল। তাকে মনে হলো যেন কেউ তার পেটে জোরে ঘুষি মেরেছে। সে ছেলে, সেই 10 টাকার ভিখারি, আজ তার মালিক হয়ে গেছে। ডাক্তার অনিরুদ্ধের পায়ের তলায় মাটি সরে যায়নি, বরং গোটা দুনিয়াই উল্টে গেছে। তার কাঁপা হাত হাওয়ায় ঝুলে রইল। সে মুখ, হ্যাঁ, এখন তাদের মনে পড়ছে। সেই চোখ, সেই জেদ। 10 বছর আগে বৃষ্টিতে ভেজা সেই গিরগিরাতে ছেলে, যাকে তিনি আবর্জনার মতো বাইরে ফেলিয়ে দিয়েছিলেন, আজ তার ভাগ্যের সিদ্ধান্ত নিতে দাঁড়িয়েছিল। করিডোরে এতটা নীরবতা ছিল যে অনিরুদ্ধের কপাল থেকে টপকানো ঘামের ফোঁটার ফ্লোরে পড়া শব্দও শোনা যেত। হাসপাতালের স্টাফ যারা অনিরুদ্ধের রাগে কাঁপত, আজ তাদের এক অপরাধীর মতো মাথা ঝুঁকিয়ে দেখছিল। ভুবন একটা কদম আর সামনে বাড়াল। অনিরুদ্ধ ভয়ে 2 কদম পিছিয়ে দেয়ালে ধাক্কা খেল। তাদের মনে হল যে ভুবন এখন চিৎকার করবে, তাদের ধাক্কা দিয়ে বাইরে বার করবে, ঠিক যেমন তিনি করেছিলেন। ঘবড়াবেন না, ডাক্তার ভুবনের কণ্ঠে রাগ নেই, বরং এক অদ্ভুত শান্তি ছিল, সমুদ্রের মতো গভীর শান্তি। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাইরে বার করব না, কারণ আমাকে জানা আছে যে রাস্তায় পড়ে থাকার ব্যথা কি। ভুবন তার পকেট থেকে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো বার করল। এটা সেই 10 টাকার নোট ছিল যাকে সে ল্যামিনেট করে সংরক্ষণ করে রেখেছিল। প্লাস্টিকের কভারের ভেতরে সেই নোট এখনও সেই রকম ময়লা এবং ভাঁজ করা দেখাচ্ছিল।
ভুবন তাকে তার আঙুলের পোড়ায় সোহাগ করল, যেন সেই নোট কাগজের না, বরং তার আত্মার অংশ। সে ধীরে সেই নোট ডাক্তার অনিরুদ্ধের চোখের সামনে করে দিল। অনিরুদ্ধের নজর সেই নোটে আটকে গেল। সেই ছোট কাগজের টুকরো এই মুহূর্তে কোনো আদালতের আদেশের চেয়ে ভারী লাগছিল। সেই রাতে আমার কাছে শুধু এটাই ছিল, ভুবন ধীর স্বরে বলল। কিন্তু আমার কাছে একটা মা ছিল, যাকে আমি বাঁচাতে চাইছিলাম। আপনি আমার দারিদ্র্য দেখেছেন, আমার ভালোবাসা দেখেননি। ভুবনের চোখে অশ্রু ছিল না, কিন্তু তার কণ্ঠের আর্দ্রতা সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজিয়ে দিল। আজ আমার কাছে কোটি টাকা আছে, এই গোটা হাসপাতাল আছে, কিন্তু এই 10 টাকার নোট আমাকে আমার অবস্থা মনে করিয়ে দেয়, এবং আজ এটা আপনাকে আপনার কর্তব্য মনে করিয়ে দেবে। অনিরুদ্ধের চোখ থেকে অশ্রু বয়ে নেমে এলো। তার অহংকার, যা বছর ধরে পাথর হয়েছিল, আজ সেই এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তিনি হাঁটুর ভরে বসে গেলেন, ঠিক যেমন ভুবন 10 বছর আগে তার সামনে পড়েছিল। ফ্লোর ঠান্ডা ছিল, কিন্তু তার লজ্জার অশ্রু তাকে উষ্ণ করে দিল। আমাকে মাফ করুন, আমি খুব বড় ভুল করেছি। অনিরুদ্ধ ফুঁপিয়ে উঠলেন। আমাকে বার করে দিন, আমি এরই যোগ্য। শেঠ দীনানাথ হুইলচেয়ার থেকে এসব দেখলেন এবং হাসলেন। তার লাগানো গাছ আজ এক বিশাল বৃক্ষ হয়ে উঠেছে, যা শুধু ছায়া দিচ্ছে না, বরং অন্যদের ঝুঁকতে শেখাচ্ছে। ভুবন ঝুঁকে অনিরুদ্ধকে কাঁধ ধরে তুলল। তার পকড়ে দেশ নেই, সাহারা ছিল। মাফিয়া আমার কাছে না, সেই শত শত রোগীদের কাছে যান যাদের আপনি ফিরিয়ে দিয়েছিলেন। ডাক্তার সাহেব, মানুষকে ঠিক করার জন্যে ওষুধের আগে দোয়া এবং দয়ার দরকার হয়। আমি আপনাকে চাকরি থেকে বার করছি না, কিন্তু আজ থেকে এই হাসপাতাল ব্যবসা না, সেবার কেন্দ্র হবে। সে অনিরুদ্ধের চোখে তাকাল। কি, আপনি আমার সাথে আমার মায়ের এই স্বপ্ন পূরণ করবেন? অনিরুদ্ধ কাপা হাতে তার অশ্রু পোছালেন এবং মাথা নাড়লেন। তার হাত জোড়া ছিল। এটা শুধু এক চেয়ারম্যানের আদেশ ছিল না, এটা মানবতার ডাক ছিল, যাকে তিনি বছর আগে অশ্রুত করে দিয়েছিলেন। সময়ের চাকা তার গতিতে ঘুরতে লাগল, কিন্তু সেই দিনের পর সিটি লাইফ হসপিটালের হাওয়া চিরকালের জন্যে বদলে গেল। হাসপাতালের মূল দ্বারে টাঙানো সেই পুরনো তক্তা উঠিয়ে নেওয়া হল, যার ওপর লেখা ছিল প্রবেশ শুল্ক অনিবার্য। তার জায়গায় ভুবন তার হাতে একটা নতুন বোর্ড লাগাল, যার ওপর সোনালি অক্ষরে লেখা ছিল, এখানে চিকিৎসা নোটে না, নিয়তে হয়। কয়েক মাস পর একটা আরও সুন্দর সকাল ছিল। ভুবন তার মা লক্ষ্মীকে নিয়ে হাসপাতালের লবিতে এলো। লক্ষ্মী, যে 10 বছর আগে এই ফ্লোরে প্রাণ ছাড়ছিল এবং যাকে দুনিয়া ঠেলে দিয়েছিল, আজ গর্বে তার ছেলের হাত ধরে দাঁড়িয়েছিল। বুড়োপনা এবং সংগ্রাম তার মুখে বলিরেখা দিয়েছে, কিন্তু আজ তার চোখের চমক কোনো মহারানীর মুকুটের চেয়ে কম ছিল না। সে তার খসখসে পরিশ্রমে ঘষা হাত দিয়ে ভুবনের সাদা কোট এবং গলায় পড়া স্ট্যাথোস্কোপ ছুঁয়ে দেখল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে এটা সেই ছোট ভুবন যে কখনো খালি পায়ে গাড়ি টানত। তুই জিতে গেছিস আমার লাল, লক্ষ্মী রুদ্ধ গলায় বলল, এবং একটা অশ্রু তার চোখ থেকে টপকে ভুবনের হাতে পড়ল। ভুবন মায়ের অশ্রু পোছাল এবং হাসল। আমি না মা, তোমার তপস্যা জিতেছে। সে রিসেপশনের সবচেয়ে উঁচু দেওয়ালের দিকে ইশারা করল। সেখানে ভগবানের মূর্তির ঠিক পাশে একটা বিশেষ জায়গা তৈরি করা হয়েছে। ভুবন সেই পুরনো কাদামাখা এবং টেপ দিয়ে আটকানো 10 টাকার নোট একটা অমূল্য সোনার ফ্রেমে জড়িয়ে সেখানে টাঙিয়ে দিল। সেই ফ্রেমের নিচে পিতলের প্লেটে লেখা ছিল, এই হাসপাতালের ভিত্তির দাম 10 টাকা, মূল্য অমূল্য। দূরে জেনারেল ওয়ার্ডে ডাক্তার অনিরুদ্ধ একটা গরিব রিকশাওয়ালার চেক আপ করছিলেন। তিনি এখন তার আলিশান কেবিনে কম এবং রোগীদের মধ্যে বেশি থাকতেন। যখন সেই রিকশাওয়ালা টাকা না থাকায় হাত জড়ল, তখন অনিরুদ্ধ তার কাঁধে হাত রেখে হেসে বললেন, টাকা নেই কোনো কথা না, শুধু ঠিক হয়ে একবার হেসে দিও, ফি পুরো হয়ে যাবে। অনিরুদ্ধের মুখে আজ সেই সুকুন ছিল, যা তাদের গত 30 বছরে কোটি টাকা উপার্জন করেও পাননি। জানালার বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে। 10 বছর আগে এই বৃষ্টি ভুবনকে ভেঙে দিয়েছিল, কিন্তু আজ সেই বৃষ্টি পৃথিবীর পিপাসা মেটাচ্ছে। ভুবন অনুভব করল যে ধনী সে না যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং ধনী সে যার কাছে সবচেয়ে বেশি দোয়া আছে। কর্মের চক্র পূর্ণ হয়েছে।
একটা 10 টাকার নোট এবং এক মায়ের তরফ একটা অহংকারী ডাক্তারকে মানুষ এবং এক অসহায় ছেলেকে ভগবান বানিয়ে দিয়েছে